আমরা বাংলাদেশ প্রবাসীতে বিশ্বাস করি যে আসলে আমাদের সবচেয়ে বড় পার্টনার আগামী 4 বছরে যে যাত্রাটা হবে কমিটি সেটা হবে আমাদের মিডিয়া ভাই বোনেরা। ইতিমধ্যে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু মানে কিছু অপ্রিয় ঘটনার ব্যাপারেও জানতে পেরেছি খেলার সময় যেটা হয়। আর অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে বিদেশে মাটিতে খেলে বা বড় হচ্ছে তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি। তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলছে, আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। একই সাথে আমাদের লক্ষ্য থাকবে যে মিডিয়া ভাই বোনদের সাথে এবং হাউসদের সাথে আরেকটু ক্লোজভাবে কাজ করা, বিভিন্ন তথ্য হয়তো ডিটেলসে শেয়ার করা, যেন ওনারাও ওনাদের মাধ্যমে হাইপগুলোকে তুলতে পারে। আমরা মনে করি যে আমরা অনেক সময় ফোকাস করি টিমের উপরে, ফেডারেশনের কর্তৃপক্ষদের উপরে, সরকারি ব্যক্তিদের উপরে, কিন্তু আমরা খুব কম ইনফরমেশন এবং হাইপ ক্রিয়েট করি আমাদের প্লেয়ারদের উপরে। কেউ জিতলে তখন প্রচারটা করি, বা টিম না খেলতে পারলে তখন প্লেয়ারদের প্রচারটা আমরা একটু কম করি। তো আমরা ফেডারেশন থেকে চেষ্টা করব মিডিয়ার সাথে আরেকটু আন্তরিকভাবে কাজ করতে, যেন প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে এনাফ ইনফরমেশন দেওয়া হয়, যেন যে কোনো মিডিয়া হাউস তার মতো করে ওই প্লেয়ারটাকে আরেকটু প্রোফাইলটাকে আপ করতে পারে এবং আন্তর্জাতিকভাবে তাকে একটু স্বীকৃতি দিতে পারে। আমরা আমাদের বেশ কয়েকটা সাবেক ফুটবল অধিনায়কের সাথে কথা বলেছি। আমরা আমাদের বর্তমান রানিং যেই প্লেয়াররা আছে বাংলাদেশ জাতীয় দলে তাদের সাথে আমরা কথা বলেছি। আর জোরালোভাবে আমরা যে যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। জি, থ্যাংক ইউ। সো আমাদের এই জায়গায় কিন্তু উই হ্যাভ টু ফোকাস অন অতীতে কী হয়েছে, রাইট? অতীতে যেরকম আমাদের বিশেষ করে জামাল ভুঁইয়া এসেছিল ডেনমার্ক থেকে ফেরত, আমাদের তারেক কাজী এসেছিল ফিনল্যান্ড থেকে ফেরত। তো এরকম যখন অন্য অন্য দেশের এবং অন্য অন্য লিগের প্লেয়ার এসেছিল, ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচিতি উঠেছে। তো 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 এখন যেটা হচ্ছে যে ধাপে ধাপে সিন্স আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন, তাদেরকে দেখা দেখি কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে হামজা চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছি। তো আমরা মনে করি এটা আমার দেশের জন্য একটা গর্ব, আমাদের বিএফ জন্য একটা অর্জন, যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি। এখন বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে, বাংলাদেশের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যেই ক্লাব লেস্টার সিটি, সেই প্লেয়িং ডিফারেন্স থাকবে কিনা, বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কিনা, খেলতে চাই কিনা, সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে। যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে। অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য, তার উপরে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা পড়বে। দেখেন, ফেডারেশনের সাথে আমরা সবাই জানি যে হামজা চৌধুরীর সাথে অলমোস্ট 1.5 ইয়ার্স যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনেক ক্লিয়ারেন্সেস রুলস অনুযায়ী নিতে হয়েছিল। তো ইতিমুহূর্তে আমার সাথে হামজা চৌধুরীর সাথে সরাসরি কোনো কথা হয় নাই, যোগাযোগ হয় নাই, বাট আমি মানে প্রিপারেশন নিচ্ছি যে আগামীতে ওর সাথে সরাসরি বসবো। বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও 2-1টা প্লেয়ার আমরা পাই কিনা যারা হয়তো আমাদের ন্যাশনাল টিমে খেলতে চায়, আর আমাদের স্কেডিউলটা কী হবে। তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শিগগিরই একটা প্ল্যান নিচ্ছি। দেখেন, ফুটবলাররা যারা প্রফেশনাল, তাদের এবিলিটি আছে টু অ্যাডাপ্ট। তারা যে কোনো কোচের খেলার সাথে অ্যাডাপ্ট করতে তাদের এবিলিটি থাকতে হয়। অনেক সময় মাঠে পরিবর্তন আসে, হার্ড পিচ থাকে, সফট পিচ থাকে, টার্ফ পিচ থাকে, ওয়েদারের একটা পরিবর্তন আসে। আমরা যেটা জানি যে এর আগে আমাদের প্লেয়াররা ভুটানেও খেলেছিল হাই এলিভেশনে। তা আমাদের প্লেয়ারদেরও অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। অ্যান্ড লাইকওয়াইজ আই এম শিওর বিদেশে যারা খেলে সেই বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। কিন্তু দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হলো যে যার পক্ষে আমরা খেলবো, যেই ভেন্যুতে আমরা খেলবো, সেই জায়গায় আমরা অ্যাডাপটিভ হব কিনা।
অ্যান্ড আমি আশাবাদী অ্যান্ড আমরা প্রিপারেশনের সময় সেই জিনিসটা মাথায় রাখবো যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে কী কন্ডিশনে আমাদের খেলতে হবে যেন সকল প্লেয়ার ওই কন্ডিশনের জন্য অ্যাডাপ্টিভ হতে পারে, আর সেটা আমাদের প্রি প্রিপারেশনের প্ল্যানিংয়ে থাকবে। আমি এখন ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের ব্যাপারে বলতে চাচ্ছি না, কারণ অনেকগুলো প্লেয়ারের ব্যাপারে অনেকগুলো স্টেজেস আছে, অনেকগুলো প্লেয়ারদের তাদেরও নিজস্ব কিছু ক্লাবদের সাথে ক্রাইটেরিয়া আছে অফ ডিসক্লোজার অ্যান্ড নন ডিসক্লোজার। আমি কারো ব্যাপারে কোনো কথা বলে এই মুহূর্তে অগ্রিম কোনো তথ্য দিতে চাচ্ছি না, যেটা হয়তো পরবর্তীতে সত্য না হতে পারে। আমি পাচ্ছি যে যে ব্র্যান্ডটা আসলে দক্ষিণ এশিয়ার কারণে ইপিএলে খেলা একটা ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলবে, এই ব্র্যান্ড ভ্যালুটা, এই মার্কেটিং ভ্যালুটা বাফুফে কীভাবে কাজে লাগাবে? দেখেন, আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি অ্যান্ড আমরা এগ্রি করি যে যেই সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আমাদের টিমে আগামীতে খেলবে, এটা আমাদের দেশের এবং আমাদের ন্যাশনাল টিমের মানটা অনেক উচ্চ করে নিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে অ্যান্ড আমরা ম্যাচ জিতব। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া মেন্টালিটি থেকে বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরকম প্লেয়াররা যখন আসে, তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য, মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য। আমরা একটা ফুললি ডেডিকেটেড মার্কেটিং কমিটি তৈরি করে ফেলেছি। তার পাশাপাশি আমাদের আরও অনেকগুলো সাপোর্ট কমিটি থাকবে, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ইন জেনারেল বাংলাদেশের ফুটবল আর কিছু কিছু টপ ক্লাব সবাইকে নিয়ে আমরা ফুটবল একটা ব্র্যান্ড রেকগনাইজেশনটাকে আমরা আরেকটু শক্তিশালী করব। ইতিমধ্যে আমি অনেকগুলা তথ্য শেয়ার করছি না, কারণ ইন প্রসেস আছে, বাট দুই একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের যেমন মহিলা দলের ব্যাপারে আমাদের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি, যে আগামী স্পন্সররা অনেকে এগিয়ে আসছে, একটা ভালো কম্পেনসেশন অ্যামাউন্টের ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে। সো ব্র্যান্ড ভ্যালু বা আমাদের উপরে যে ট্রাস্ট বা খেলার উপরে যে প্যাশন, সবগুলোতে আমরা খুব পজিটিভ অ্যান্ড ভেরি হাই পজিটিভ ইন্ডিকেটর আমরা দেখছি। যখন সময় আসবে, অতি শিগগিরই আসবে, আমরা আপনাদের সাথে স্পেসিফিক ডিটেলসগুলো শেয়ার করব। কোচ নিয়ে আমরা এখনও কথা বলছি না, আমরা প্রতিটা দিন কন্ট্রাক্ট অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। তো বর্তমান আমাদের ন্যাশনাল টিমের কোচের কন্ট্রাক্ট আছে 31 ডিসেম্বর পর্যন্ত। তো 31 ডিসেম্বর পর্যন্তই আমরা একটা কোচকে নিয়ে কথা বলছি, সেটা হলো আমাদের কারেন্ট কন্ট্রাকচুয়ালি যে কোচ আছে। আমরা জানুয়ারি 1 তারিখ থেকে আমরা নেক্সট সিজনের কোচের ব্যাপারে আমরা কথা বলবো, অ্যান্ড তখন অবশ্যই সিদ্ধান্ত যেটাই হোক, যেমনি হোক, আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, আমাদেরও খালি কোচের পারফরমেন্স মূল্যায়ন করলে হবে না, আমাদের কোচের পারফরমেন্স, খেলার পারফরমেন্স, টিমকে যে ধরনের রিসোর্স দেওয়া হয়েছে, সব কিছু বিবেচনা আমাদের করতে হচ্ছে। তা আমি মনে করি যে অল্প সময় আমি পেয়েছি, এখনও মূল্যায়ন করার সময়টা আসে নাই, তবে অনেক তথ্য, ডাটা, কম্পারেটিভ স্টেটমেন্টস, সেগুলো আমি নিচ্ছি, ন্যাশনাল টিমস কমিটিও সেগুলো নেবে। সেটা বিবেচনা করে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা আসলে কীভাবে বিগত 1 বছর আর তার আগে যে 2 বছর কন্ট্রাক্ট ছিল সেগুলোকে আমরা মূল্যায়ন করেছি। হামজা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে। প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটু শক্তিশালী হবে, বিশেষ করে আমাদের সিন্স হামজা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার, আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে। বাট দেন ন্যাশনাল টিম তো 11 জন নিয়ে খেলতে হয়, তো 11 জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাটাকিং সাইডও আমাদের শক্তিশালী করতে হবে, খালি ডিফেন্ড করলে তো চলবে না। হামজা চৌধুরীকে আমার আরেকটা বড় আশাবাদী হলো যে এই লেভেলে বাংলাদেশি অরিজিনাল প্লেয়ারদের যাত্রা শুরু হলো, যেটা হামজা নিজেও বলেছে তার একটা বক্তব্যতে। আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে, অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। এখানে কোনো ক্রেডিটের ব্যাপার না, এটা ধারাবাহিকের কথা। আমি আমার প্রথম বক্তব্যতে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি বলেছিলাম যে আমি বিগত কমিটিদেরকে, বিশেষ করে লাস্ট কমিটিকে ধন্যবাদ জানাই, ওনারা একটা কন্টিনিউয়াস প্রোগ্রামে একটা শান্তভাবে নতুন কমিটিকে হ্যান্ড ওভার করে প্রসেসটা দিয়েছে। তো এই সব অসমাপ্ত কাজ যেগুলো ছিল সেগুলো প্রসেসে ছিল বলেই আমরা সমাপ্ত করতে পেরেছি।
সো কেউ উদ্যোগ নিবে, কেউ কমপ্লিট করবে, এরকম আমরাও এই কমিটির মাধ্যমে অনেক উদ্যোগগুলো নিব, সেটা নেক্সট কমিটি আশা করি কমপ্লিট করবে। তো এটা ধারাবাহিকতা, আর আমি মনে করি এটা ফুটবলের জন্য অত্যন্ত একটা পজিটিভ সাইন যে আমরা এখানে কোনো আগের পরের কমিটিতে ভিতরে কোনো বিবাদ সৃষ্টি করি না, আমরা কোনো রাজনীতিক আচরণ বা এন্ট্রি আমরা এখানে আসতে দিই না, আমরা কোনো ব্যক্তিগত ইস্যুকে সামনে গড়তে দিই না। তো এই কালচারটা আই হোপ আমিও বজায় রাখতে পারবো, অ্যান্ড আমি বিশ্বাস করি এর পরের থেকে ফুটবলটাকে আরও উন্নত মান আমরা করতে পারবো। আমার এই মুহূর্তে কোনো বিষয়তে ক্লিয়ার করার কোনো তথ্য নাই, কারণ আমরা এখনও প্ল্যানিং স্টেজে আছি। আমি অ্যাপোলোজাইজ করি যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারছি না, বাট এএফসির আমরা স্কেজুল মাত্র পেলাম, এএফসি কোয়ালিফায়ার্স কাপের স্কেজুল পরে আমরা আমাদের প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম। প্ল্যানিংয়ের ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে। আমরা ডেফিনেটলি ভিডিও বা আউটসাইডার স্কাউটদেরকে সেখানে অ্যালাউ করতে দিব না। আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি। আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের গ্রুপে হলো টপ সিডেড টিম, পট 1 থেকে তারা এসেছে, আর একটা টিমই কিন্তু গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। তো ফার্স্ট ম্যাচ যদি আমরা ভালো করতে পারি, ডেফিনেটলি আমরাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে একটা স্বপ্ন দেখার বাস্তবায়নতে আমরা এগিয়ে যাব। আর রিগার্ডিং প্ল্যানিং প্রিপারেশন আমাদের লিগ 1 যখন শেষ হবে জানুয়ারি 25 তারিখে, তারপরে আমরা ন্যাশনাল টিমে কল আপ করবো, অ্যান্ড আমরা একটা অলমোস্ট 4 সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি। বাট এগুলোর প্রিন্সিপাল কথা বলছি, বাট এক্স্যাক্ট ডিটেলস, কার সাথে খেলবো, কবে খেলবো, কোথায় খেলবো, কবে যাব ইন্ডিয়াতে, এগুলো সব আমরা আরেকটু সময় নিয়ে আপনাদেরকে বলবো। ইয়েস, আমাদের বর্তমানে 3টা এডিশনাল মাঠ আছে, স্টেডিয়াম আছে, যেখানে আমাদের স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। ব্যাপারটা আমরা দেখছি, আমরা মাঠটা আনফর্চুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট 2-1 দিন আগে আমরা পেয়েছি। এটা ব্যাপারে আমরা নিয়মিত ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে যোগাযোগে ছিলাম এবং আছি। আমি আমার ফ্রাস্ট্রেশনটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে সরাসরি ওপেনলি শেয়ারও করেছি যে এভাবে যদি তারা আমাদেরকে লাস্ট মোমেন্টে মাঠ দেয়, তার ভিতরে মাঠ দেওয়ার পরেও, বরাদ্দ দেওয়ার পরেও কিন্তু কুমিল্লা স্টেডিয়ামটা আবার একদিনের জন্য তারা চিঠি আকারে আবার ফেরত নিতে যাচ্ছে। এখন মাঠ মেরামত করা, মাঠ মেরামত রাখা, মাঠ কোয়ালিটি বজায় রাখা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব ফর শিওর, কিন্তু মাঠ নষ্ট করার অধিকার তো অন্য কাউকে দেওয়া যায় না। আর আমরা খালি মাঠ নিয়ে চিন্তিত না, আমরা আবারও বলছি, আমরা বড় ফুটবল ফ্যানদেরকে নিয়ে আমরা চিন্তিত। তাই খালি মাঠ ঠিক করা আমাদের মূল দায়িত্ব হবে না, আমাদের মূল দায়িত্ব সাথে সাথে থাকবে স্ট্যান্ডগুলোকে ঠিক করে, যেন দর্শকরা যায় খেলাটা দেখতে পারে, একটা ভালো পরিবেশ পায়। স্টেডিয়ামের ভিতরে চেঞ্জিং রুম, বাথরুম, কনসেশন স্ট্যান্ডসের অত্যন্ত অভাব, নিম্নমান লেভেলে আছে। তা আমরা চাচ্ছি প্রত্যেকটা স্টেডিয়ামকে যেন ইনক্লুডিং ফিল্ড, ইনক্লুডিং ফ্লাড লাইট, একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে আসতে পারি। তো সেটার জন্য ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর একবার কোনো বরাদ্দ দিলে ওরা যেন বরাদ্দটাকে আবার নিয়ে নেওয়া যায়, আমরা যেন তাহলে লং টার্ম এই দায়িত্বটা পালন করতে পারি। লাস্ট একটা প্রসেসে আছে এম এ আজিজ স্টেডিয়াম চিটাগংয়ে, আমরা সেটা প্রক্রিয়াধীন আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে ডেডিকেটেড করার জন্য। আমরা আশাবাদী মিনিস্ট্রি থেকে পারমিশনটা আমরা পেয়ে যাব, সেটা যদি আমরা পাই দেন ডেফিনেটলি আমরা সেটাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যেতে পারব। আরেকটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি যে আমরা অপেক্ষায় আছি যে বর্তমান আমাদের ঢাকায় ন্যাশনাল স্টেডিয়াম যেটা আছে সেটাও এখনও রেডি হয় নাই, সেই কারণে আমরা অনেক লিগ খেলা সেখানে খেলতে পারছি না। ফ্লাড লাইটটা আমি শুনেছি মার্চের আগে শুরু হবে না। তো এইসব ব্যাপারেও আমরা সরকারের আন্তরিকতার দিকে তাকিয়ে আছি। বাট বাংলাদেশ ফুটবলের সাইড থেকে যতটুকু আমাদের করণীয় ছিল মাঠটাকে খেলাপুজি করার জন্য, আমরা সেই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। কারণ আমি আমার টেকনিক্যাল এবং গ্রাউন্ডস টিমকে সেটার জন্য নিশ্চয়ই অভিনন্দন জানাই। আর প্লেয়ারদের প্রতি আমি আমার প্রাউডনেস এবং কৃতজ্ঞতা জানাই যে তারা এই কন্ডিশনেও তাও খেলতেছে, লিগটাকে চালায় রাখছে, অ্যান্ড যতটুকু দর্শক খেলা দেখছে মাঠের থেকে প্লাস অনলাইনের মাধ্যমে, তারাও একটু একটা বিনোদনের জায়গা পাচ্ছে। অ্যাজ আই সেড, আমরা এখনও প্ল্যানিং স্টেজে আছি। আমাদের প্ল্যানিংটা শেষ হলে আমরা সকল প্লেয়ারদের ব্যাপারে আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো, বিশেষ করে হামজা চৌধুরী, সে কখন আসতে পারবে, কিভাবে আসতে পারবে, এগুলো সব তো তার একারও সিদ্ধান্ত না, আমাদেরও একার সিদ্ধান্ত না। যে ক্লাবের জন্য সে খেলে
সেই ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইন্স সেটা ব্যাপারে আছে। তো সব কিছু বিবেচনা করে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকব। আর অনেক ফ্যানরা আছে, অনেক ফুটবল প্রেমিকরা আছে যারা হয়তো গণমাধ্যমের মাধ্যমে হোক বা নিজেদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে হোক অনেক কমেন্টস করে। আমাদের সাইড থেকে আমি কিন্তু সকল কমেন্টসকে ওয়েলকাম জানাই। আমি মনে করি যে কেউ যদি ফুটবলকে নিয়ে কোনো কমেন্টস করে থাকে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাও তো সে ফুটবলটাকে দেখতেছে, ফুটবল নিয়ে কথা বলতেছে, ফুটবলকে একটু প্রাধান্যতা দিচ্ছে তার ব্যক্তিগত জীবনের ভিত্তিতে। তো আমাদের উদ্দেশ্যটা কী? আমাদের উদ্দেশ্য তো সেম জিনিস, ফুটবলটাকে বাংলাদেশের নাম্বার 1 স্পোর্টস করা, ফুটবলটাকে প্রত্যেকটা নাগরিকের জীবনের প্রতিদিনের একটা অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা। তো সেই সুবাদে আমি ওয়েলকাম করি যে যারা যারা কোনো কমেন্টস করতে চান, ক্রিটিসাইজ করতে চান, আমাদেরকে পরামর্শ দিতে চান, আমি সবাইকে ওয়েলকাম করি। থ্যাংক ইউ আজকের জন্য সবাই।